প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি মেট্রো এফএম টু দ্য পয়েন্ট। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে স্টুডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা, বিষয়টি হচ্ছে নতুন বাংলাদেশ। দর্শক, আমরা জানি যে গত প্রায় 2 মাস ধরে যে একটি বৈষম্য বিরোধী, কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের চূড়ান্ত ফসল, চূড়ান্ত বিজয় গত 5ই আগস্ট এই সরকারের পতনের মধ্য দিয়ে সে বিজয়টি সূচিত হয়েছে। শিক্ষার্থী জনতার যে বিজয়, আমরা এখন স্বপ্ন দেখছি নতুন করে সব কিছু রিস্টার্ট দেয়ার। তো এই যে পুরা প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত ছিলেন এরকম একজন শিক্ষার্থী আমাদের সঙ্গে আছেন। আমরা আজকে তাকে পরিচয় করিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে চাই। আমার ঠিক ডানে আছেন নুসরাত হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর শাখা। একই সঙ্গে তিনি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন অন্যতম সংগঠক ছিলেন। আমার তারপরে নুসরাতের পরেই আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং ডক্টর সায়ন্তের পাশে আছেন বুশরা হুমায়রা এশা, তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও শিক্ষা অনুষদের সিনিয়র লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রক্টর। ডক্টর সায়ন্তের পরিচয়টি আমি মিস করে গেছি। তিনি রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান G9-এর সাধারণ সম্পাদক। আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চ্যানেল আই স্টুডিওতে আসার জন্য। আমরা শুরু করতে চাই আমাদের মধ্যে অপেক্ষাকৃত তরুণ এবং এই যে আন্দোলনটির নায়ক আমরা বলতে পারি, এই শিক্ষার্থীদের যে প্রতিনিধি নুসরাত, আপনাকে দিয়ে। আমরা তো চূড়ান্ত একটি বিজয় আমাদের সামনে আমাদের পেলাম। এখন দেশ গড়ার কাজের কথা আমরা বলছি। এই নতুন বাংলাদেশ মানে আমরা কি বুঝতে চাই? আপনাদের কি স্বপ্ন রয়েছে? প্রথমেই হচ্ছে এই যে 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি, এবং চ্যানেল আইকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দেখেন, আমি এটাকে চূড়ান্ত বিজয় আসলে বলবো না, কারণ আমরা বিজয়ের আসলে একটা স্টেপ পার করেছি। এই যে আমাদের হচ্ছে লড়াই সংগ্রাম, এত শিক্ষার্থী, এত জনতার হচ্ছে প্রাণ যেখানে হচ্ছে দিতে হয়েছে এই একটা স্বৈরাচার সরকারের পতনের জন্য, সেইখানে এটা চূড়ান্ত বিজয় আমরা কোনোভাবেই আমাদের দিক থেকে মনে করি না। আমরা হচ্ছে এটা মনে করি যে এটা বিজয়ের একটা প্রথম স্টেপ আর কি। সেইখান থেকে আমাদের আশা আসলে অনেক বেশি। যেমন এই আন্দোলনের শুরুটা যেটা হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রথম চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ হচ্ছে আমরা নির্মাণ করতে চাই যে এখানে কোনো বৈষম্য থাকবে না। সেটা হচ্ছে ধর্ম হোক, সেটা হচ্ছে বর্ণ হোক, বা যেখানে কোনো বৈষম্যই আসলে থাকবে না, সেরকম একটা বাংলাদেশ হচ্ছে আমরা দেখতে চাই। সেরকম একটা বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই, এবং আমাদের যে তরুণ প্রজন্ম, যে শিক্ষার্থী, তাদের মধ্যে সেই স্পিরিট এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওকে, আমরা আবার আপনার কাছে আসবো। ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি এটা আশ্বস্ত করেছেন ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সবাই যেন সমান অধিকার নিয়ে বাঁচতে পারি। আমি যেহেতু তরুণকে দিয়ে শুরু করেছিলাম, আমি বুশরা হুমায়রা এসে আপনাকে দিয়ে আলোচনাটি এগিয়ে নিতে চাই। একজন শিক্ষাবিদ হিসাবে, একজন উদীয়মান শিক্ষাবিদ হিসাবে আমরা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমরা যে স্বপ্নের বাংলাদেশের কথা বলছি, আমরা জানি যে আমাদের শিক্ষার দুরবস্থা, বিশেষ করে গত কয়েক বছরে আমরা নানা ধরনের এক্সপেরিমেন্ট দেখেছি। বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে আপনি পড়াচ্ছেন ব্যবসায় অনুষদে, শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের মাইন্ড চেঞ্জের বিষয়গুলো লক্ষ্য করছেন এবং আপনাদের প্রিপারেশন কি ফর নেক্সট বাংলাদেশ? আচ্ছা, একটু শুরুতে বলে নিই, যেহেতু আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলেছেন, 2006 সালে যখন উনি নোবেল বিজয়ী হলেন, তখন একটা বিশাল বড় একটা আমাদের জন্য পাওয়া ছিল যে বাংলাদেশে প্রথম একজন নোবেল পুরস্কারটা পেলেন। এবং তখনকার সময়ে আমি একজন এইচএসসি শিক্ষার্থী। তো সেই সময়ে যখন আমি আমার বাসার সামনে মৌচাক মার্কেটের উপরে একটা বিশাল বিলবোর্ড দেখতে পেতাম যে স্যারের নামে একজন শিশু, যিনি কিনা দুর্যোগপূর্ণ এরিয়াতে জন্মগ্রহণ করেছে, তার নামকরণ করা হয়েছে, সেই বিলবোর্ডটা দেখে দেখে প্রতিদিন আমরা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখতে দেখতে, সিডোর ছিল রাইট, সেই সময়ের সেই যে অনুভূতিটা, যে এত বড় অর্জন বাংলাদেশের জন্য উনি নিয়ে আসলেন, তো সেই 18 বছর আগে সেই স্বপ্নটা উনি আমাদেরকে দেখিয়েছেন। এবং ধীরে ধীরে যখন বিভিন্ন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ছিল অথবা অন্যান্য সরকার ছিলেন,
সেই সময়গুলোতে সবসময় মনে হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসবেন তখন কেমন হবে দেশটা, এই চিন্তাটা আমি জানি না কেন আমার সবসময় মনে হতো যে এটা আমি একদিন দেখতে চাই। এটা আমার মধ্যে ছিল, পার্টিকুলারলি আমি আমার কথা বলতে পারবো। ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে ফ্রাস্ট্রেশন অনেক ছিল করোনার কালে, বিকজ অনলাইনে ক্লাস হচ্ছে, ওদেরকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা ওদের সাথে ঠিকমতো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে পারছি না, অনেক ফ্রাস্ট্রেশন ছিল। কিন্তু তার আগের কথা যদি বলি, ব্যাট বিরোধী আন্দোলন, সড়ক আন্দোলন, এগুলোতে কিন্তু আমরা স্টুডেন্টদের সাথে গিয়ে হয়তো রাস্তায় আন্দোলনটা করিনি, কিন্তু আমরা কিন্তু সুপারভিশনটা সবসময় করছিলাম যে কে কোথায় কি করছে, কেউ কি কোনো এমন কোনো কাজে গেল কিনা, সেটাতে আহত হলো কিনা, সেখানে কি কোনো রকমের কোনো ঝামেলায় পড়ে গেল কিনা, এটা কিন্তু আমরা সুপারভিশন সবসময় করছিলাম। এবং গার্ডিয়ান হিসেবে আমাদের আসলে রোলটা কিন্তু সেটাই, যে আমরা কখনোই চাই না যে আমার কোনো শিক্ষার্থী কোনো রকমের বিপদের মধ্যে পড়ুক। তারা যেটা চাচ্ছে সেটা যেন একটা সুশৃঙ্খল উপায়ে করতে পারে, ওটাই আমাদের আসলে সবসময়ই একটা সুপারভিশনের বিষয় ছিল। আর এখন যখন গত কয়েক মাস ধরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের দায়িত্বটা পালন করছি, তখন এই আন্দোলনগুলোর মধ্যেও কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি, কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো পক্ষ নিতে পারি না। কারণ যেহেতু আমরা শিক্ষক, আমরা যদি যে কোনো পক্ষ নেই তাহলে কিন্তু সেখানে অনেকটা বলা হয়ে যাবে যে আমি তাহলে এই পক্ষ করছি, তোমরা সবাই এটা করো। সেই বায়াসনেসটা আমরা চাই না। আমরা চাই যে ওরা যে ন্যায্য দাবিটা চাচ্ছে সেটা আদায় হোক, ওদের মতো করেই হোক, কিন্তু ওরা যেন বিপদে না পড়ে, কোনো রকমের বিপদ না হয়, কোনো রকমের সংঘর্ষে না জড়ায়। সেই জন্য কিন্তু আমরা পিছনে দাঁড়িয়ে থাকি, সেটা বৃষ্টি হোক, সেটা রোদ হোক, আমরা কিন্তু রাস্তায় ছিলাম, কিন্তু আমরা দায়িত্বের জায়গায় ছিলাম। আমরা সবসময় আছি শিক্ষার্থীদের সাথে, ওদের মনটা বোঝার চেষ্টা করি। ক্লাসে যখন পড়াই আমরা ধর্ম বা রাজনীতি নিয়ে কথা বলি না, কারণ সেটা আমার বায়াসনেসের একটা বিষয় এসে যেতে পারে, কিন্তু আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করি যে কোনটা সঠিক তুমি মনে করো। হ্যাঁ, তোমরা সঠিক কোনটা মনে করো। হয়তো ইকোনমিক সিস্টেম পড়াচ্ছি, জিজ্ঞেস করি যে তোমরা কোন ইকোনমিক সিস্টেমটাকে প্রেফার করো, প্ল্যান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি, ফ্রি মার্কেট ইকোনমি, কোন ইকোনমিটা চুজ করো, তোমার কি মনে হয় যে দেশে কোন ইকোনমিক সিস্টেম আসলে ভালো হবে। এভাবে করে হয়তো ওদের মধ্যে আমরা সেই দায়িত্বটা জাগানোর চেষ্টা করি, এবং আমরা বলার চেষ্টা করি যে তোমরা আগামী দিনের দায়িত্ববান নাগরিক। আমরা বলার চেষ্টা করি না যে তোমরা মারামারি করো না, এটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই যে তোমরা আগামী দিনের নাগরিক, তো দায়িত্ববান হতে হবে তোমাদেরকে। জি, অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। ডক্টর সায়ন্ত, আমাদের যে স্বপ্নের কথা আমরা শুনছিলাম দুজন তরুণ, একজন শিক্ষার্থী এবং একজন শিক্ষকের কাছ থেকে, আপনি একজন পেশায় চিকিৎসক, হ্যাঁ, আপনি বলছিলেন আপনার নিজের বঞ্চনার কথা একটু আগে, খানিক আগে আমরা আলোচনা শুরুর আগে। এই বঞ্চনার এগেনস্টেই তো বাংলাদেশের জন্ম, যে টু ইকোনমিজের যে বৈষম্য, সেই বৈষম্য থেকে বাংলাদেশের বৈষম্য কমিয়ে আনার জন্য বাংলাদেশের জন্ম হয়েছিল, কিন্তু আমরা আরও বড় বৈষম্যের খপ্পরে আটকে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আজকে যে একটি প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, নতুন দিনের স্বপ্ন দেখা, শিক্ষার্থীরা যে একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছে, হাউ টু গো ফরওয়ার্ড। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমার সঙ্গে দুজন সহ আলোচক আছেন তাদের এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আর সেই সঙ্গে এই যে পরিবর্তন, এই যে বৈষম্যহীন সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাওয়ার স্বপ্ন নতুন করে দেখছি, এই স্বপ্নটা যারা এনে দিয়েছেন, বাস্তবায়ন হবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু অন্তত স্বপ্ন দেখার পথটা তৈরি করে দিয়েছেন। এটা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং যারা আহত হয়েছেন, নানান রকম ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের জন্য সহানুভূতি এবং দোয়া থাকলো। বাংলাদেশে এই বৈষম্য বিলোপের জন্য বাংলাদেশটার জন্ম হয়েছিল, তারপরে আবারও সেটা নানামুখী বৈষম্যের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শাসক গোষ্ঠীর হাত ধরে পড়েছে। 1990 সনে সেখান থেকে একবার আমরা বেরিয়ে এসেছিলাম বলে মনে করতে শুরু করেছিলাম, আবারও সেই বৈষম্য এবং শোষণ নিপীড়নের মধ্যেই দেশটা আবার ঘুরপাক খেলো। এবার আরও বড় পরিসরে একটা স্বপ্ন দেখার সুযোগ হয়েছে। প্রত্যাশা তো অনেক, কতটা হবে দেখা যাক, ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে, মানে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিখে না। যদি শিখতো তাহলে 71-এ যে বঞ্চনার হাত থেকে বাঁচার জন্য আমাদের এত মানুষ প্রাণ দিল, এত ক্ষতি স্বীকার করে দেশ স্বাধীন পেলাম, তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকলেও ফাইনালি এসে কিন্তু একটা কারণ মুখ্য হয়ে গেল, একদম আমি বলবো একটা, সেটা হচ্ছে ভোটের অধিকার। 1970-এর নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দিল, শেখ মুজিবুর রহমান সরকার গঠন করবেন,
পাকিস্তানি শাসকরা সেটা গঠন করতে দিল না। যদি গঠন করতে দিত যুদ্ধই হতো না, সরকার চালাতো আওয়ামী লীগ। সেই সরকার গঠন করতে দিল না মানুষের রায় মেনে, শুধু সে কারণে একটা যুদ্ধ শুরু হয়ে গিয়ে দেশ স্বাধীন হয়ে গেল। সেই দেশে এসে সেই আওয়ামী লীগ 16 বছর ধরে ভোটের অধিকারটা একদম মেরে ফেললো, গুম করে দিল। দে আর বিং পেইড অফ। রাইট। এখন অতীতেও যারা করেছে তারাও এর মূল্য দিয়েছে, চড়া মূল্য দিয়েছে, এইবার আরও বড় করে মূল্য দিল। এখন ধরেন এই যে আমরা লুকিং ফরওয়ার্ড, এটা তো সবাই চাইতে হলে এই মুহূর্তে এই যে অন্তর্বর্তীকালীন একটা সরকার যারা দায়িত্ব নিয়েছেন, অরাজনৈতিক সরকার, তাদের টাইম ফ্রেম এবং তাদের যে কাজের টেরিটরি, এটা সম্পর্কে একটা ধারণা দরকার হবে, আমাদের দেশবাসীকে দিতে হবে যে তারা ইমিডিয়েটলি কি করতে চান, তাদের প্রায়োরিটি কি, ইন্টারমিডিয়েট অবস্থায় কি রাখবেন, যে পরের পর্যায়ে কি, এবং লং টার্ম কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের পক্ষে অনেক সময় করা সম্ভব হয় না, কারণ তাদের কর্মী পালতে হয়, নেতা পালতে হয়, সিন্ডিকেট পালতে হয়, এটা বাস্তবতা। জি, কালকেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়িত্ব নিয়ে বলেছেন যে টেবিলের উপরে থেকে আমি যত ক্রিটিক করতাম, এখন চেয়ারে বসে আমি বুঝতে পারি যে সেগুলো সব করা যাবে না। রাইট। আর পলিটিক্যাল ইকোনমির কথা বলে সেই ক্ষেত্রে ওইগুলি মাথায় রেখে পলিটিক্যাল পার্টির সীমাবদ্ধতা বেশি, যেহেতু এই এখনকার যে সরকার, তাদের কোনো পোষ্য পালতে হয় না, তাদের কোনো ফলোয়ারকে সুবিধা দিয়ে দল ক্ষমতায় রাখতে হয় না, সুতরাং এদের সামনে অনেক সুযোগ সুবিধা আছে। চাঁদাবাজি, যারা যখন সরকারে থাকে তাদের লোকরাই চাঁদাবাজি করে, তারাই সিন্ডিকেট করে, ব্যবসায় দাম বাড়িয়ে দিয়ে মানুষের কষ্ট দেয়। সুতরাং এই চাঁদাবাজিটা এরা কিন্তু ইমিডিয়েটলি এরাই বন্ধ করতে সক্ষম যদি ইচ্ছা থাকে। দুর্নীতি অনেকখানি কমিয়ে আনতে পারে, টাকা পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে, ব্যাংকিং খাতে যে অরাজকতা চলছে, ঋণ খেলাপি, এখন যে মানুষ টাকা চাইলে টাকা পাচ্ছে না, সেইখান থেকে বের করে আনতে হবে, ব্যবসা সচল করতে হবে, দ্রব্যমূল্যে মানুষ সাংঘাতিক কষ্টে আছে সেগুলো করতে হবে। আর সবচেয়ে বড় হলো মানুষকে আশ্বস্ত করার জন্য এই যে একটা জঘন্য গণহত্যা হয়ে গেল, এই গণহত্যার নায়ক শেখ হাসিনা, এই ব্যাপারে এদেশের সকল মানুষ একমত, তাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে এবং তার সঙ্গে তার যারা এই গণহত্যার সহযোগী তাদেরকে আনতে হবে। গণহত্যার দায়ে যদি পৃথিবীর এর আগে অন্যান্য দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার নজির থাকে এবং এটা যদি ওই ফর্মুলায় পড়ে, দলকেও সেদিকে নিয়ে যেতে হবে যাতে ভবিষ্যতে কোনো দল, কোনো সরকার, কোনো ব্যক্তি এটা করার দুঃসাহসী আর না দেখায়। এরপর হচ্ছে গিয়ে এই ইমিডিয়েট এই গণহত্যা গেল, এর আগের কিছু এরকম ভয়াবহ ঘটনা আছে, বিডিআর হত্যাকাণ্ড, হেফাজত হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ড, স্পর্শকাতর এবং এত বছর ধরে ঝুলে আছে। এই যে 16টি বছর ধরে গুম করে যে হাজারের উপরে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে আয়না ঘরের মতো অভিনব পদ্ধতি এরা আবিষ্কার করেছে এবং মানুষকে বিনা বিচারে আটকে রেখেছে। আমরা কয়েকজনকে ফেরত পেয়েছি, 8 বছর, 10 বছর, 5 বছর ছিল। বাকিরা কোথায়? তাদেরকে মেরে ফেললেও কোথায় মেরেছে তার এই ডেথ সার্টিফিকেটটা দেওয়া হোক, যাতে তার সন্তানরা ব্যাংকের টাকাটা তুলে, বাবার রেখে যাওয়া টাকাটা নমিনি তুলে বেচে খেয়ে চলতে পারে। জঘন্যতম অপরাধ, সেটি করতে হবে। এই যে ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, এই যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এইগুলা সামগ্রিকভাবে স্পর্শকাতর বড় বিষয়গুলি নিয়ে কমিশন গঠন করতে হবে, দেশে এবং আন্তর্জাতিকভাবে এদের বিচারের আওতায় আনতেই হবে। এটা মানুষের এই মুহূর্তের ইমিডিয়েট আকাঙ্ক্ষা। আর বাকি যেগুলো করলাম, এটা আরও অনেক বিষয় আছে, নিশ্চয়ই অন্যরা কথা বলবেন, আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি। আমাদের তরুণ শিক্ষার্থী নুসরাত দেখেছে, আবার আসতে চাই, আপনি একটি রাজনৈতিক দলেরও প্রতিনিধিত্ব করছেন। এই যে আন্দোলনটি হলো এবং আন্দোলনের পরে যে সরকারের পতন হলো, সামনের দিনে আপনার দলের অবস্থান কি হবে, আপনাদের অবস্থান কি হবে, আপনারা কিভাবে দেশ গড়ার এই জায়গাটিতে ভূমিকা রাখবেন, আপনাদের জ্যেষ্ঠ যারা আছেন তারা কি বলেন? আসলে আমি যেহেতু একটা ছাত্র সংগঠনের প্রতিনিধি, ফলে আমি আমার সংগঠন নিয়েই কথা বলি। তো আমরা হচ্ছে আমাদের ছাত্র ফেডারেশনের জন্মটা হয়েছে 1985 সালে। তো সেই সময় থেকে আমরা আসলে স্বাধীনতার পক্ষেই কাজ করছি। তো এখন বাংলাদেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আগে কখনো এরকম পরিস্থিতিতে আমরা পড়ি নাই। সেই জায়গা থেকে আমরা মানে একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যখন নতুন শিক্ষাক্রমটা এসেছিল তখন কিন্তু আমরা দেখেছি যে শিক্ষক নেটওয়ার্ক বা বিভিন্ন যারা শিক্ষাবিদ আছেন তাদের সবার সাথে কথা বলছিলাম, এবং আমরা একটা শিক্ষার্থী হিসেবে এবং ছাত্র সংগঠন হিসেবে মনে করছিলাম যে যেইভাবে শিক্ষাক্রমটা নিয়ে আসা হয়েছে সেইটা আসলে কোনোভাবে স্টুডেন্ট বান্ধব না।
কারণ এইখানে আসলে কোনো স্টুডেন্ট বলেন বা হচ্ছে অভিভাবক বলেন বা শিক্ষাবিদ বলেন, শিক্ষকরা বলেন, কারো মতামত কিন্তু নেওয়া হয় নাই। সেই জায়গা থেকে এখন আমাদের জায়গা থেকে অবস্থান একদম পরিষ্কার যে এই 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেইখানে আমাদের করার আসলে অনেক কিছুই আছে, এইগুলো আমাদেরকে করতে হবে। এবং ওই যেটা বললাম আর কি, আপনি যদি 1 2 3 করে 3টি বলেন, কি করতে হবে, কি করতে চান? প্রথমে হচ্ছে আমাদের যে নাগরিক যে মর্যাদা, সকল মানুষের যে মর্যাদা, সেইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং যে শিক্ষা ব্যবস্থা সেইটা পরিবর্তন করতে হবে। এবং সংবিধানের যে মানে আমরা সংস্কারটা চেয়ে আসতেছি, সেই সংস্কারের জায়গাটা আনতে হবে। 1 2 3 করে বললে আমি এটাই বলবো। জি, অনেক ধন্যবাদ। আমরা বুশরা হুমায়রা এশা, আমি বলেছিলাম আমাদের শিক্ষাক্রম নিয়ে যে হতাশার কথা, শিক্ষার্থী আছেন তিনিও বললেন। হ্যাঁ, ক্লাসরুমে পড়াতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা আগামীর বাংলাদেশ, আমরা চতুর্থ শিল্প বিপ্লবটাকে মিস করবো না, এসব কথাবার্তা আমাদের নীতি নির্ধারকরা প্রায়শই বলতেন। কিন্তু শিক্ষাক্রম যেটা ইউনিভার্সিটির, এটা কি এর সঙ্গে ম্যাচ করে? একটু তার আগে বলে নিতে চাই, সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের একটা বই পড়ছি, এখনও পড়ছি। বইটার নাম হচ্ছে বাঙালির জাতীয়তাবাদ। তো এই বইয়ের মধ্যে স্যার বলেছিলেন যে ছাত্রদের আসলে রাজনীতির সাথে যোগাযোগ থাকা উচিত নাকি না। তো উনি বললেন যে ছাত্ররা তো আসলে পড়াশোনা করার বাইরেও কিছু সময় পায়, যে সময়টাতে তারা কিছু একটা করতে চায়, তো সেই সময় তারা রাজনীতির সাথে জড়াবে, সেটাই স্বাভাবিক। রাজনীতির সাথে জড়ানো মানে কিন্তু এমন না যে তারা কোনো এমন কাজ করছে যেটা কিনা হওয়া উচিত না, বাট সাধারণ মানুষের যেই চাওয়া পাওয়া আছে সেগুলোকে আর কি প্রতিষ্ঠা করা, সেগুলোর দিকে খেয়াল রাখা। খুব ভালো লেগেছিল যে স্যার যে লজিকটা দিয়েছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এবং সাথে অনেক রেফারেন্সও ছিল। বইটা এখনও পড়ছি, রাজনীতির অধ্যায়ে আছি এখনও। তো ওই জায়গা থেকে বলতে চাই যে যে কোনো অন্যায় দেখলে ছাত্ররা ঝাঁপিয়ে পড়বে, এটা কিন্তু যুগ থেকে চলেই আসছে, দেখেই আসছি আমরা, সেই 52 থেকে যদি আমরা দেখা শুরু করি। তো চতুর্থ বিপ্লবের কথা যেটা বললেন, আমি যেহেতু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস সাবজেক্টটা পড়াই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, এটা কিন্তু পার্টিকুলারলি ব্যবসার সাথে আইটি একত্রিত হলে ব্যবসা যে কত দ্রুত উন্নতি করতে পারবে, কত তাড়াতাড়ি খরচ কমাতে পারবে, সেটাই আমি কিন্তু কম্পিউটার ল্যাবে কন্টিনিউয়াসলি ওদেরকে বোঝাচ্ছি, পড়াচ্ছি, শেখাচ্ছি। এবং যখন ওরা চাকরির ক্ষেত্রে যাচ্ছে তখন কিন্তু ইন্টারভিউগুলো এখন ওভাবেই হচ্ছে যে তুমি কি আদৌ পারো কিনা, সেই শিক্ষাটা তোমার আছে কিনা, স্কিলটা আছে কিনা। হ্যাঁ, এটা ভীষণভাবে খেয়াল করা হয়। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, তো সেক্ষেত্রে তো আমি তো সেখানেও এমআইএস ডিপার্টমেন্টেই পড়ে এসেছি, সেখানেও আমি আইটি দেখেছি, আইটির ব্যবহার দেখেছি, সেটা শিখে এসেছি এবং এখন শেখাচ্ছি। চতুর্থ বিপ্লবের বিষয় যেটা, সেটা আসলে স্টুডেন্টরা তো নিজেরাই এখন অনেকটা শিখে যাচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়া বাদেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও অনেক শিক্ষার্থী অনেক রকমের কাজ, যেটা কিনা ডিজিটাল মার্কেটিং। কিন্তু আমি অ্যাকচুয়ালি পার্টিকুলারলি আমাদের শিক্ষাক্রম নিয়ে এইখানটায় একটু ফোকাস অ্যাটেনশন আনতে চাই আপনার। আমরা রেডি কিনা আমাদের ইউনিভার্সিটিগুলোর কারিকুলাম? কন্টিনিউয়াসলি আমরা আপগ্রেড করছি। ওকে। এবং সামনে অনেকগুলো বিষয় আছে যেগুলো কিনা তারা যদি শেখে, যেমন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অথবা ডেটাবেজের নতুন সংস্করণ, HRIS, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমস, এই সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই যদি তারা শেখে, সেগুলো প্র্যাকটিক্যালি শিখবে, কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমে শিখবে, তখন কিন্তু অবশ্যই তারা স্কিল ধরছে। আমরা ধরেন ব্লকচেইন এই টার্মটা আমরা শুধু শুনতেছি, আপনাদের ইউনিভার্সিটিতে এরকম পড়ানো হয়? এই সমস্ত সাবজেক্টগুলো আছে কারিকুলামে, ইউজিসির আন্ডারে এই সব কিছু প্রপোজাল দেওয়া হয়েছে। একটু সময় লাগে সেগুলো সার্টিফাই হয়ে আসতে, কিন্তু এগুলো সব কিছু এখনো লাইনে দেয়া আছে, লাইন আপ করা আছে, একদম কোর্স কারিকুলাম তৈরি করা আছে। জি, অনেক ধন্যবাদ ডক্টর সায়ন্ত। আপনি আপনার আলোচনার আমার একটা জায়গায় খুব স্ট্রাইক করলো, বলেছিলেন যে এই সরকারের মেয়াদের একটা ব্যাপার, যে তারা কতদিন থাকবে, কিভাবে ইলেকশন দিবে, এই জায়গাটায় আসলে আপনার দলের অবস্থান কি? মানে এখন তো আমি যদি ধরে নিই বিএনপি মেজর ইনফ্লুয়েন্সার বা এই দলটি 17 বছর ধরে নির্যাতিত, ক্ষমতার বাইরে, আপনাদের দলের অবস্থান কি? আপনারা কতদিন দিতে চান এই সরকার? আচ্ছা, প্রথমে আমি এরা শিক্ষা নিয়ে যে প্রশ্নটা করেছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওইখানেই কনসেন্ট্রেট করেছেন, তো আমাদের বেস যেখানে, ওইখানে একটু আমাদের নজর দিতে হবে। আপনার হলো তৈরি হয়ে আসার পরে আমরা পড়াই। আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি তো MBBS বা BDS করে আসার পরে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হলে পড়াই,
কিন্তু আগে তার ফাউন্ডেশন তো এমবিবিএস বিডিএসে। সেরকম আমার প্রাইমারি স্কুল এবং হাই স্কুল বা কলেজে, বিশেষ করে প্রাইমারি স্কুল হাই স্কুলে আরও অনেক মডিফিকেশন দরকার, কারিকুলামের চেঞ্জ দরকার, আমাদের অ্যাটিটিউডের চেঞ্জ দরকার। ওই নকল করে শুধু গুগল থেকে কাট পেস্ট করে জাফর ইকবাল মার্কা বই দিয়ে হবে না। এটা একদম জীবনমুখী, বিজ্ঞানমুখী এবং আমার দেশের কালচারের সঙ্গে যায়, সব মিলিয়ে সমন্বিত একটা প্রচেষ্টা কিন্তু লাগবে। এনিওয়ে আমি ওই বিষয় আমার না, তবু একটু বললাম যেহেতু আমি নিজেও শিক্ষক, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াই। আপনি যেটা বলছিলেন টাইম ফ্রেমের, যেটা যে কত বছর একটা ধারণা পাওয়া যায়, মোটামুটি এই 16 বছরে এত পাহাড়সম জঞ্জাল তৈরি করেছে এবং তা নিয়ে মানুষের মনে এত বেশি ক্ষোভ, এবং আগেও বলেছি তার অনেক কিছুই রাজনৈতিক সরকারের পক্ষে সমাধান করা ডিফিকাল্ট হয়, কারণ আমাদের দেশের রাজনৈতিক কালচারটা খুব বেশি উচ্চ মানের না। আমাদের কর্মী, নেতা, ফলোয়ার, এমনকি সাধারণ মানুষও দেখবেন আমরা ওই খারাপ দেখে দেখে অভ্যস্ত হয়ে নিজের ওর সঙ্গে ইনভলভ হয়ে গেছি অনেকটা। এইখান থেকে বের করে আনতে হলে এই ইন্টারিম গভর্নমেন্টের যেই জায়গাগুলোয় হাত দিতে হবে সেখানে একটু সময় লাগবে। একটা তত্ত্বাবধায়ক সরকার আগে যেমন 3 মাসেই নির্বাচন করে ফেলতো, এটা সেরকম সময় না। 6 মাস 1 বছরেরও আমার ধারণা সময় না। তবে এই সময় নিতে গিয়ে মানুষ খেয়াল রাখবে যারা গভর্নমেন্টে আছেন তাদের ইন্টেনশন, তাদের কাজের গতি, কাজের ধরন, এগুলি খেয়াল রাখবে। কারণ স্টেক হোল্ডার যেসব পলিটিক্যাল পার্টি আছে তারা তো জনগণের দল। আওয়ামী লীগ বাদে, অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের সঙ্গে এই গণহত্যার দায়ে ধিকৃত পলাতক ফ্যাসিবাদ সরকারের অনুগত দোসর ছাড়া বাকি সবাই কিন্তু এক কাতারে। 1971 সালের মতো গুটি কয়েক মুক্তিযোদ্ধা রাজাকার ছাড়া দেশের বাকি সকল লোক কিন্তু কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের পক্ষে। কেউ দোয়া করেছে, কেউ সাহায্য করেছে, কেউ খাবার দিয়েছে, কেউ যুদ্ধ করেছে, কেউ কথা বলেছে, এখনও তাই। সেই বিবেচনায় এই স্টেক হোল্ডারদের যে মনোভাব সেটা মাথায় রেখে তারা যদি মেজর জায়গাগুলোতে হাত দেয়, আমার মেইন চাওয়া কি, যে বললাম যে বিচার, দ্বিতীয় হলো আমার ভোটের অধিকার এনশিওর করা, মানবাধিকার এনশিওর করা, আমার মেজর রিফর্ম, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা। কতটুকু সময় হলে সেটা করা সম্ভব? টাইম ফ্রেম বলা মুশকিল। তারা কাজ করতে গিয়ে যদি তাদের ইন্টেনশন এটা বোঝা যায় যে বেশি দিন দীর্ঘায়িত করার কোনো ইন্টেনশন নাই, তারা কাজের মধ্যেই আছে এবং সততা নিয়ে করছে, তাতে সময় যদি একটু বেশিও লাগে, রাজনৈতিক দলগুলোর উচিত হবে তাড়াহুড়া না করে সময় দেওয়া। শুধু কত তাড়াতাড়ি আমি ক্ষমতায় আসব এবং আমার পোষ্যদের সুবিধা দিব, এই মানসিকতা থেকে পলিটিক্যাল পার্টিগুলোকে বের হয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনারা চ্যানেল স্টুডিওতে এসেছিলেন। আমি কৃতজ্ঞতা জানাই নুসরাত হক আপনাকে। আপনারা যারা রাস্তায় ছিলেন ডে 1 থেকে এবং এখনও আছেন, আপনারা নিশ্চয়ই ওয়াচডগের কাজটা করে যাবেন। একটা অভিজ্ঞতা বলার ছিল, যদি খুব ছোট্ট করে আমি বলবো। সেটা হচ্ছে যখন আন্দোলনটা চলতেছিল ওই সময়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। সেই অভিজ্ঞতা এরকম, আমরা কিন্তু যারা আন্দোলনকারী ছিলাম তারা কিন্তু হয় পতাকা ক্যারি করতাম, না হয় হচ্ছে লাল ফিতা ক্যারি করতাম। তো আমাদের ফোন তখন হচ্ছে সার্চ করা হতো, আর আমাদের বডিতেও সার্চ করা হতো যে আমাদের কাছে কি আসলে কোনো জাতীয় পতাকা আছে কিনা, বা আমাদের কাছে কোনো লাল কাপড় আছে কিনা। তো ওই দিন হচ্ছে আমি একটা বাসার নিচে টেইলার্সে গেলাম, গিয়ে হচ্ছে বললাম যে আমাকে কিছু লাল কাপড় দেন। আমি পরের দিন ওই যে দ্রোহযাত্রার যে মিছিলটা ছিল সেখানে আর কি আমরা লাল কাপড়টা মাথায় বেঁধে যাব। তো ওই যে আন্টি ছিল টেইলার্সের, উনি দ্রুত শাটারটা নামিয়ে দিল। তো আমি একটু হচ্ছে নড়ে চড়ে বসলাম যে এটা কী হলো। পরে বলতেছে আচ্ছা এটা অনিরাপদ, উনি আমাকে বলতেছে, কিন্তু উনি কিন্তু কখনোই আমাকে চেনে না। অনিরাপদ, তুমি হচ্ছে মাথার হচ্ছে মাপটা দাও, আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে সে হচ্ছে যখন আমাকে দিল কাপড়গুলো আরেকটা ব্যাগে পেঁচিয়ে, তারপরে হচ্ছে আরেকটা শপিং ব্যাগে দিল যাতে এটা দেখা না যায়। তখন হচ্ছে আমি তখনই বুঝতে পারছিলাম যে এই আন্দোলন এটা আসলে গণঅভ্যুত্থান। হ্যাঁ, এটা আমার কাছ থেকে একটা টাকা নেয়নি এবং বলেছে যে আমি আমার মেয়েকে আন্দোলনে পাঠাই, তোমাদের জন্য শুভকামনা, আমি নিজেও হচ্ছে আন্দোলনে যাই। একদম জি, আমরা আপনাদের সঙ্গে একদমই একমত যে এই যে গণ অভ্যুত্থান শিক্ষার্থী জনতার, এটি আসলে দেশের আপামর জনসাধারণের একটা বড় অংশ যদি এটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করতেন কিংবা সমর্থন না করতেন পেছনে থেকে বা সামনে এসে, তাহলে এই অনিবার্য বিজয়টি এইভাবে আসলেই সম্ভব হতো না। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করছি। আমরাও আগামীর বাংলাদেশের স্বপ্নের দেখতে চাই এবং এই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই।
ধন্যবাদ, আবারও দেখা হবে মেট্রো সেম টু দ্য পয়েন্টে।